দেখি যে এই রবীন্দ্র দত্ত তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ পাবার এই সরকার পরিবর্তনের পর অভিযোগ সঙ্গে পদক্ষেপ নিতে কিভাবে দেখছেন আপনারা? আপনারা তো বিজেপি করছেন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন সল্টলেকে তৃণমূল নেতা সব্যসাচী ঘনিষ্ঠ জমি পাইয়ে দেওয়ার নামে ৫৬ লক্ষ টাকা জালিয়াতি করলেন এবং অবশেষে বিধাননগর উত্তর থানায় গ্রেপ্তারও হলেন। আপনারা দেখুন গ্রেপ্তার করা ব্যক্তির যে ছবি সেটা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে। আগে সেটা দেখুন ভিডিওটা, তারপর আমরা ঘটনার বিস্তারিত দিচ্ছি। যা শুনলে যা জানলে আপনারা একদম চমকে উঠবেন। কেন বলছি যে আমরা অবাক হয়ে যাই যে গ্রাম গঞ্জে শহরে নগরে বন্দরে কিছু তরুণ ছেলেমেয়েরা যারা চোখে একরাশ আশা স্বপ্ন বুকে বিশ্বাস ভরসা নিয়ে তারা পড়ালেখা করছেন জার্নালিজম নিয়ে, যে সাংবাদিক হবেন এই আশা নিয়ে, গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে তারা সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরছেন। কিন্তু কিছু লোক যারা সাংবাদিক পরিচয়ে শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে তারপর নিজেরা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে আরামায়েশ জীবনযাপন করছেন। আর যে লোকগুলো লড়াই করছেন, যে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অপমানিত হতে হচ্ছে এই সমস্ত মানুষজনের জন্য, এই সমস্ত ব্যক্তিদের জন্য। আপনারা বুঝতে পারছেন তো যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি? আপনারা তো ভিডিওটা দেখলেন, এবার দেখুন এই যে ব্যক্তিকে আপনারা দেখছেন, এই ব্যক্তি হচ্ছেন জমি পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার উপরে জালিয়াতির অভিযোগ এসছে। আপনার সাথে কি ঘটনা ঘটেছে? আমার সাথে একটা জালিয়াতি ঘটনা ঘটেছে। তো আমি রবীন্দ্র দত্ত আর আশিস বিশ্বাসের আমাকে একটা জমি কাগজপত্র দেখিয়ে ৫৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সেই কাগজ ওই টাকা ধাপে ধাপে বিভিন্ন ভাবে নিয়েছেও। তো ওই টাকা আমি জমি দিতে পারিনি এবং ওই টাকা ও ফেরত দেওয়ারও কোনো মতে ইয়ে করেনি। আমি বারবার বলেছি যে তুমি যখন জমি দিতে পারছো না আমাকে টাকাটা ফেরত দাও। এটা কোনোভাবেই আমাকে ফেরত দেয়নি এবং আমার কাছে এটা জালিয়াতি করে টাকাটা আত্মসাৎ করার চেষ্টায় রয়েছে ওরা। আমি এটা বিধাননগর নর্থ থানায় অভিযোগ জানিয়েছি। এখন দেখি যদি আমরা পাই, এখন টাকাটা যদি ফেরত পাই। হ্যাঁ, এটার জন্য আমি নিশ্চয় হয়ে আমি ব্যাংক লোন করতে হয়েছে আমাকে। আমি আজকে ব্যাংকের টাকা ব্যবসা করতে গিয়ে ব্যাংকের টাকা এখন দিতে পারছি না। তো এই তার জন্য আমাকে লোন টোন নিতে হয়েছে। আমি খুবই অসুবিধার মধ্যে পড়ে আছি। আপনার নাম? আমার নাম গৌতম সাহা। এবং এর সঙ্গে একজনকে গ্রেপ্তার করেছে, আরো একজন আছে। এই যে এতগুলো কথা কেন বললাম সংবাদের বিষয়তে, সল্টলেকে এই জমি পাইয়ে দেওয়ার চক্রটা কিন্তু দীর্ঘদিন যাবৎ সক্রিয় রয়েছে। সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে বিভিন্ন রকমভাবে জমি দেখিয়ে তাদের সারা জীবনের সঞ্চিত টাকা এইসব লোকেরা নিয়ে নেয়। এখানে আমাদের এই খবরটা দেখা যাচ্ছে এই কারণে অনেকেই বলবেন যে কাক কাকের মাংস খায় না। এই যে লোকটিকে আমরা দেখাচ্ছি, এই লোকটি আসলে একটি পত্রিকা বার করে, পাক্ষিক পত্রিকা। সেই পত্রিকাটা সল্টলেক থেকে প্রকাশিত হয়, সল্টলেক বার্তা নামে পত্রিকাটা প্রকাশিত হয়। আমরা উত্তর ২৪ পরগনা জেলা শুধু না, গোটা রাজ্যে এই ধরনের পাক্ষিক সাপ্তাহিক পত্রপত্রিকার সাংবাদিকরা প্রতিনিয়ত নিজেদের জীবন বিপন্ন করে সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরছেন। মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, মিথ্যা কেস পড়ছে তাদের নামে, তবুও কিন্তু তারা সরে আসছেন না। এমন অনেক মানুষ আছেন তারা নিজেদের
ঘরের স্ত্রীর গয়না বিক্রি করে তাদের জমানো সঞ্চিত সামান্য অর্থ দিয়ে পত্রিকা প্রকাশ করছেন। তারা কিন্তু করছেন পেশার চাইতে তাদের কাছে নেশা বেশি। এই উত্তর 24 পরগনা শুধু সারা রাজ্যে দেখবেন ছোট ছোট ট্যাবলয়েড সাইজের পত্রিকা বেরোয়। সেই পত্রিকা যে খবরগুলো প্রকাশ করে সেই খবরে কিন্তু মানুষকে কাঁপিয়ে দেয়, মানুষকে একেবারে মানে দম হাল হকিকত একেবারে তছনছ করে দেয় দুর্নীতি, অন্যায়, ভ্রষ্টাচার, ব্যভিচার এগুলোর বিরুদ্ধে। তো এই ভদ্রলোকের নাম হচ্ছে রবীন দত্ত। ইনি সল্টলেক এলাকায় থাকেন, সেখানে তিনি লোককে জমি পাইয়ে দেওয়ার নাম করে 56 লক্ষ টাকা নিয়েছেন। আরে ভাই, তুমি কিভাবে জমি পাইয়ে দেবে? আর যারা 56 লক্ষ টাকা দিলেন আমরা তাদেরকেও বলতে চাই যে একজন বার্ষিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক, তার কি এমন ক্ষমতা আছে যে সে 56 লক্ষ টাকা তাকে জমি নেওয়ার জন্য দেওয়া হলো? আসলে এই যে এইসব যে তোলাবাজ নেতা বিধাননগরে গ্রেপ্তার হয়েছেন, সব্যসাচী দত্ত আপনারা দেখেছেন, কেজি কেজি সোনা, বান্ধবীর কাছে সোনা, এদের সঙ্গে একটুখানি ঘুরে সাংবাদিক পরিচয় ভাঙিয়ে এরা কিন্তু এই সমস্ত অপকর্মগুলো করে বেড়ায়। আমরা মনে করি এটা চরমতম অন্যায়। এই কাজগুলো যারা করেন আর যারা নিজেদের রক্ত, জল, ঝড় সমস্ত কিছু উপেক্ষা করে মানুষের সামনে সত্য ঘটনা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, সপ্তাহে এক পক্ষে মাসিক একটা করে পত্রিকা তারা বার করেন, নিজেরাই পত্রিকা লেখেন, নিজেরাই পত্রিকা মাথায় করে বাড়িতে নিয়ে আসেন ছাপিয়ে, নিজেরাই বিভিন্ন মানুষের কাছে গিয়ে, প্রশাসনের কাছে গিয়ে সেই পত্রিকাগুলো 1 টাকা 2 টাকা করে মানুষের কাছে বিক্রি করেন। এটা হচ্ছে একটা লড়াই, এটা হচ্ছে একটা স্বপ্ন। যে স্বপ্ন দেখেন কাঙাল হরিনাথ বলে যে সাংবাদিক ছিলেন, আমরা বারবার যার কথা বলি, যে মানুষটা হাঁটু অবধি ধুতি পরে, ফতুয়া পরে দেয়ালে দেয়ালে তিনি এই পত্রিকা বার করতেন, সেই স্বপ্ন দেখেই কিন্তু অনেকে এই কাজগুলো করেন। কিন্তু এইসব লোক, তার বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ 56 লক্ষ টাকা, এবং শোনা যাচ্ছে যে বিধাননগর উত্তর থানা খতিয়ে দেখছে যে এই চক্রে আর কারা কারা যুক্ত আছে। আরেকজনের নাম পাওয়া গেছে আশিস বলে, তাকেও দেখা হচ্ছে, এবং এটাও দেখা হচ্ছে যে এর সাথে সব্যসাচী দত্তের কোনো যোগ আছে কিনা। এই রবীন দত্ত কি বলে আপনার কাছ থেকে টাকাটা নিয়েছে? এবি 202 সল্টলেক, যে আশিস বিশ্বাস আছে, সেই আশিস বিশ্বাসের হাত ধরেই কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। আমি রবীন দত্তকে আগে চিনতাম না। ওনার সল্টলেক বার্তা বলে একটি কাগজ আছে, সেই পত্রিকা আছে, নিউজ পেপার, সেই পত্রিকার নামে জমি, নিউ টাউনে একটি জমি অ্যালটমেন্ট হয়েছে, কোঅপারেটিভ জমি। সেই থেকে আমাদের কাছে, আমাদের দরকার ছিল, আমরা নেবো নাই বলছিলাম, কিন্তু বারবারই আমাদেরকে নামে লট হয়েছে, রবীন দত্তের সংবাদ সল্টলেক বার্তা কাগজের নামে অ্যালটমেন্ট হয়েছে। কাগজটা দেখেছিলেন আপনি? হ্যাঁ, কাগজটা দেখেছিলাম। তারপরে উনি আমাদেরকে বললেন যে টাকাগুলো, তো আমরা তখন ইন্টারেস্ট ছিলাম না, কোনোভাবেই আমরা ইন্টারেস্ট ছিলাম না, কিন্তু তারপরেও বেশ কয়েকবার বলার পর কয়েকদিন ধরে আমাদের পিছনে ঘুরছিল। তারপরে আর আশিস বিশ্বাস আমার হাজবেন্ডের বাল্য বন্ধু ছিল, যার জন্যই আমরা এই যে আশিস বিশ্বাস এই প্রতারণার ব্যাপারটা নিয়ে যে আমাদের বাড়িতে ঢুকেছিল সেটা আমরা বুঝতে পারিনি। কত টাকা দিয়েছিলেন? আমি টোটাল টাকাটা হচ্ছে, ওদের ক্ষেত্রে হচ্ছে রবীন দত্তকে 13,25,000, আর আশিস বিশ্বাস অন্যভাবে নিয়েছিল 2 লাখ টাকা। আদিটা বলছিলাম যে এর আগে তো আপনি তৃণমূল জামানায় অভিযোগ দায়ের করেছিলেন, হ্যাঁ, তখন কি তদন্ত হয়েছিল? না, সেরকম ভাবে কিছু সুরাহা পাইনি। তাহলে সুরাহা পেলেন কি করে সেটা বলুন। সুরাহা পেলাম বলতে, আমরা এখন যে এমএলএ সাহেব আছেন তার সাথেও আমরা যোগাযোগ করেছি, আমরা কমিশনার স্যারের সাথেও যোগাযোগ করেছি, এই সমস্ত থেকে তারপরে ওনারাও আমাদের ব্যাপারটা দেখেছেন আমাদের, তারপরে এইভাবেই আমরা এখন পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। আপনার অভিযোগের একদিন বাদেই গ্রেফতার হয়ে গেল। হ্যাঁ, সরকারকে ধন্যবাদ জানাবেন এর জন্য। 100 বার ধন্যবাদ জানাবো। এবং এরা চেন ওয়াইজ করে আসছে। আমাদের ব্যাপারটা প্রথম, তার আগে করেছিল ওটা হচ্ছে বিএফ ব্লকে, কি যেন
গৌতম সাহার কাছে। কত টাকা নিয়েছিল? ওর কাছ থেকে নিয়েছিল 54 লক্ষ টাকা দুজনে মিলে। আশিস বিশ্বাস টাকাটা কি কিসের জন্য নিয়েছিল? ওই জমি দেখিয়ে আর দোকান দেখিয়ে। মানে ফ্ল্যাট দেবে? না, ওনার কাছে ছিল প্লট জমি, মানে সল্টলেকের জমি রবীন দত্ত দেখিয়ে প্রায় 30 লক্ষ টাকা, আর আশিস বিশ্বাস অন্য আরেকজন লোককে ফিট করিয়ে জমির মালিক হিসাবে সাজিয়ে, মানে ইয়েতে স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়ে কত টাকা নিয়েছিল? ওটা 24 লাখ টাকা। কজন ধরা পড়ছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত এই রবীন দত্তই ধরা পড়েছে। আশিস ধরা পড়েছে? এখনো পর্যন্ত আশিসের সাথে তো দেখছি না। আপনার নাম বলুন। আমার নাম সোনালী মুখার্জি। বলছি দিদি যে এই রবীন দত্ত তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ পাবার এই সরকার পরিবর্তনের পর অভিযোগ সংস্থাকে পদক্ষেপ নিতে কিভাবে দেখছেন আপনারা? আপনারা তো বিজেপি করছেন। হ্যাঁ, আমরা সেই কর্মী হওয়ার সাথে সাথে আমি মানে সমাজের কাজও করে থাকি। আমরা এই যে মহিলারা যারা আছে সবাই এখানটায় সমাজ সেবামূলক কাজ করে থাকি। আর এই ভদ্রমহিলা আমার প্রতিবেশী, আমার ব্লকেই থাকেন, সিএ ব্লকে। তো ওনাকে আমি আমাদের মন্ত্রী যিনি এখন হেলথ মিনিস্টার হয়েছেন তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিয়েছিলাম। উনি ওখানে গিয়ে ওনার যা অভিযোগ সেটা বলেন এবং ওটা শুনে ওখান থেকেই সেই ব্যবস্থা হয়েছে। প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, শুধু এনার সঙ্গে নয়, যে কোনো রকম সমস্যা হলে প্রশাসন যেন তাদের পাশে দাঁড়ায়। কোনোভাবে আগের সরকারের সময় যেরকম বড় বড় নেতাদের হাত থাকতো বলে এইসব চোর চিটিংবাজরা আরামসে মানে ফাঁক থেকে বলে যেত, পার পেয়ে যেত, সেইটা যেন আমাদের সরকারে না হয়। আমাদের মন্ত্রী সেরকমই ইনস্ট্রাকশন প্রশাসনকে দিয়েছে বলে যে ঘটনা এতদিন ধরে ঘটছিল, মানে কয়েক বছর ধরে এরকম চলছে যে উনি সেরকম ভাবে কিছুই করতে পারছিলেন না, কোনো বিচারই পাচ্ছিলেন না। আমাদের সরকার আসার সাথে সাথে ইমিডিয়েট উনি অভিযোগটা করেছেন পরশুদিন, আর কালকেই এই ভদ্রলোক অ্যারেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকম একাধিক ঘটনা ঘটেছে। আপনি এর আগেই শুনতে পারলেন যে শুধু ওনার 16 লক্ষ টাকা নয়, আরেক ভদ্রলোকেরও 54 লক্ষ টাকা, এরকম আরো অনেকেরই এই অভিযোগ আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম সন্ধান পেয়েছি যে ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ, কিন্তু তবুও ওনার এগেনস্টে কিছু করা হয়নি। কারণ আমাদের তৃণমূল সরকার, যে আগের সরকার ছিল, তার যে বড় বড় হট্টাকর্তা, বড় বড় নেতা মন্ত্রীরা অনেকেই এনার সঙ্গে যুক্ত ছিলেন, ওনার পাশে ছিলেন। আমার নাম মৌ চ্যাটার্জি, সিএ ব্লক। নাহলে 56 লক্ষ টাকা নিল কি করে? এবং এদের যখন রাস্তায় চলন বলন দেখলে একটা পাক্ষিক পত্রিকার সম্পাদক, যার মাস গেলে একটা বা দুটো সরকারি বিজ্ঞাপন পাওয়া যেত আগে, এখন তাও পাওয়া যায় না। মানে নতুন সরকার আসার পরে আবার দেবে হয়তো, আগের যে সরকার ছিল শেষ দিকে আর কোনো বিজ্ঞাপনই দেওয়া হচ্ছিল না পাক্ষিক সাপ্তাহিক পত্রিকায়। খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন জীবিকা চলছিল। সেই রকম অবস্থার মধ্যে দিয়ে তারা লড়াই করছে প্রতিনিয়ত। আর এইসব এই সল্টলেক বার্তা, রবীন দত্তের মতো লোকেরা, আমি জানি না তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তারা খবর লিখতে পারেন কিনা। এই খবরের সাংবাদিক পরিচয়ে মানুষের থেকে 56 লক্ষ টাকা নিয়ে যদি জমি দেওয়ার নাম করেন, সেটা চরমতম অন্যায়। আমরা প্রতিবাদ করছি এই কারণেই, কারণ আদর্শ তিতুমির পত্রিকা মনে করে কোনো তাদের লেজুর কোনো বাবুদের কাছে বাধা নয়। আমাদের নিজেদের যদি কোনো অন্যায় থাকে, ভুল থাকে, আমরাও চাই যে আমাদের সেই ভুল মানুষ তুলে ধরুন যে আমরা এই অন্যায় কাজ করছি। এই অভিযোগকারী কিন্তু দাবি করছে যে তৃণমূল আমলে অনেকবার অভিযোগ করেছে কিন্তু পুলিশ সক্রিয় হয়ে ওঠেনি। আমাদের প্রশ্ন, কেন? একজন যদি অন্যায় করে, একজন যদি দুর্নীতি করে, একজন যদি জালিয়াতি করে, সে হতে পারেন সাংবাদিক, সে হতে পারেন পুলিশের লোক, সে হতে পারেন আইনজীবী, যে পেশায় থাকুক না কেন, তাকে পুলিশ কেন গ্রেপ্তার করবে না? তদন্তে যদি দেখা যায় যে সে সত্যি অন্যায় কাজ করেছে, তার তথ্য প্রমাণ যদি থাকে। করা হয়নি। এরপরে ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী, তারা এই যে যারা মানে ঠকেছেন অভিযোগকারীরা, যাদের থেকে 56 লক্ষ টাকা নেওয়া হয়েছে, তারা এরপর তার দ্বারস্থ হয়। দ্বারস্থ হওয়ার পরে তার নির্দেশে কিন্তু বিধাননগর উত্তর থানা সক্রিয় হয়ে ওঠে এবং গ্রেপ্তার করে এই ব্যক্তিকে। আমরা এখানে শুধু একটা কথাই বলতে চাই যে পুলিশ নিরপেক্ষ এবং সঠিকভাবে তদন্ত করুক। সেই তদন্তে যদি দেখা যায় যে এই লোক যুক্ত আছেন, তিনি যেই হন না কেন, সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ হোক আর এখনকার কোনো নেতার ঘনিষ্ঠ হোক, তার শাস্তি তাকে পেতেই হবে এবং শাস্তি
কনফার্ম করতে হবে, পুলিশকে নিশ্চিত করতে হবে, আদালতে ঠিকভাবে পাঠিয়ে নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি যে এই পত্রিকার সম্পাদক হঠাৎ করে নিউ টাউন এলাকার ওইদিকে একটা রেস্তোরাঁ খুলে ফেললেন। কোথায় পেলেন এত টাকা? এটা পাক্ষিক পত্রিকা চালিয়ে কি হয়? কোথায় পেলেন এত টাকা? এইগুলোর জন্য কিন্তু যারা প্রকৃত সাংবাদিকতা করে তারা কলঙ্কিত হয়ে যায়, তারা লজ্জায় পড়ে যায়। এই যে আজকে গ্রেপ্তার হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে, বিধাননগরের মানুষ ছিচিৎকার করছে সাংবাদিকদের সম্পর্কে। এর আগে তো আপনাদেরকে আমরা দেখেছিলাম, লিস্ট বেরিয়েছিল যে আগের মুখ্যমন্ত্রীর থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন সাংবাদিকরা। অথচ আগের মুখ্যমন্ত্রী একটা প্রকল্প করলেন যে যারা জেলার দুস্থ সাংবাদিক আছেন, জেলার সাংবাদিক আছেন, তাদের জন্য, তাদেরকে এই বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদেরকে জায়গা দেবে বলে শহর কেন্দ্রিক এলাকায়, মানে গ্রাম থেকে শহরে নিয়ে আসার জন্য সেই প্রকল্প কিন্তু বিষবাউ জলে চলে গেল। অথচ এরা, এই সমস্ত লোকেরা জালিয়াতি করে বেড়াচ্ছে। অভিযুক্ত যেহেতু এখনও পুলিশ কাস্টডিতে রয়েছেন, তাই তার বক্তব্য জানা যায়নি। সে জেল থেকে বেরিয়ে আসার পরে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই খবর দেখার পরে, অবশ্যই তার বক্তব্য আমরা তুলে ধরব। কারণ আমরা চাই সবসময় নিরপেক্ষ খবর করতে। এখানে পুলিশের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল বলেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পেরেছে, যথেষ্ট তথ্য প্রমাণ ছিল বলেই। আর এই অন্যায় কাজের সঙ্গে আমরা মনে করি প্রত্যেকটা সাংবাদিকের, যারা সাংবাদিকতা করেন, যারা বিভিন্ন কালোবাজারি 2 নম্বরের সঙ্গে যুক্ত নেই, তাদের প্রত্যেকেরই এটার প্রতিবাদ করা উচিত। কারণ এই নোবেল জব, এই নোবেল প্রফেশনের থেকে এই ধরনের 2 নম্বরী কাজকে কখনো বরদাস্ত করা যায় না। এটার আমরা প্রতিবাদ করছি, জানাচ্ছি যে এই ধরনের কাজ যারা করেন সাধারণ মানুষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। মনে রাখবেন, তিতুমির পত্রিকা কিন্তু মানুষের জন্য লড়াই করে।